নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের আজকে আবার আমি চলে এলাম। আপনাদের সকলকে স্বাগত। তো আমি বরাবরের মতন আমি পোস্ট দিয়েছিলাম যে আমাদের সঙ্গে রয়েছেন আজকে একজন বিশিষ্ট কবি, গল্পকার, সম্পাদক, অনেক কিছু মানে বিশেষণ দেওয়া যায় তাকে। তো আমাদের সঙ্গে রয়েছেন উৎপল মান দাদা। তো উৎপল দা, আপনাকে আমাদের সাহিত্য আড্ডায় স্বাগত। অনেক কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে, বলুন প্রথমেই। যারা অন্তত দেখছেন বা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর জয়ন্ত এই যে ধারাবাহিকভাবে কাজটা করে যাচ্ছে, এটা খুব কঠিন কাজ, কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। সেজন্য এই ফাঁকে জয়ন্তকেও আমাদের সকলের পক্ষ থেকে জানা, অন্তত এই দুর্গাপুর শহরের কবি সাহিত্যিক রয়েছে তাদের পক্ষ থেকেই আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আসলে আমি এটা করে রাখছি অনেক 3 বছর আগে থেকে শুরু করেছিলাম। বিশিষ্ট মানুষ যা অনেকে এখনও নেই, যারা ঝর্ণাদি থেকে শুরু করে আরতি কুমার বসু, কেষ্ট চট্টোপাধ্যায়, বিমান চট্টোপাধ্যায়, সকলের সাক্ষাৎকার আমি নিয়েছি। এবং আমি এটা ফেসবুক থেকে তো 1 মাসের পর চলে যায়। আমি আবার আমার একটা ইউটিউব আছে, সেখানে আমি সংরক্ষণ করে রাখছি, যে ভবিষ্যতে দুর্গাপুর নিয়ে যদি কেউ গবেষণা করে বা কিছু কাজ করে তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে। কারণ আমাদের তো জীবন তো পদ্ম পাতায় টলমলের মতো অবস্থা, আমরা কবে কে আছি এই নেই, কিন্তু এই কথাবার্তাগুলো, সাক্ষাৎকারগুলো থেকে যাবে। সেরকমই হয়েছে। সম্প্রতি কয়েকদিন আগে ঝর্ণাদি চলে গেছেন, আমাদের ছেলে, খুবই ভালো মানুষ ছিলেন, খুব প্রিয় মানুষ ছিলেন। তো তার বিশাল একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, সেটা পরবর্তীকালে আমি এখানে পোস্ট করেছিলাম। যাই হোক, উৎপলদা, আপনাকে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করছি। উৎপলদা খুব ভালো লিখছেন, লেখালেখি করছেন। কলকাতা ছাড়া মানে জেলার বিভিন্ন কাগজে তার লেখালেখি আমরা দেখতে পাই। উৎপলদা, শৈশবের কথাটা একটু শুনি, যেটা আমরা প্রত্যেক অতিথিকেই বলি, যে ছেলেবেলার কথা। দুর্গাপুরেরই কি আপনি, না মানে অন্য জায়গা? হ্যাঁ, আমার মূল জায়গা হচ্ছে বাঁকুড়া, গ্রাম মালিয়াড়া। সেখানে আমার বড় হয়ে ওঠা এবং সেখানে শিক্ষা দীক্ষা হায়ার সেকেন্ডারি অবধি। আচ্ছা। আমি অনেক পরে দুর্গাপুরে এসেছি, এখন থেকে অন্তত বছর 15 হলো। কিন্তু সত্যি কথা বলতে এখনও আমি দুর্গাপুরের সমস্ত কিছুর সঙ্গে সড়গড় হয়নি। এই তোমার বাড়ি আসতেও আমাকে অনেক বেগ পেতে হলো। তো যাই হোক, এখনও গ্রামের যে গন্ধ, সেটা আমার ভেতরে অন্তত রয়েছে। মানে আমার ভেতরে একটা গ্রাম জেগে আছে বলে আমি মনে করি। আচ্ছা। এইসব লেখালেখির মধ্যে পাওয়া যাবে যে শহর এবং গ্রামের মধ্যে একটা যে সহজ চলাচল, সেটা আমার লেখালেখির মধ্যে আছে। আচ্ছা, বাহ, তো এটা থাকাই উচিত প্রথম কথা। এবং লেখালেখি কি ছোটবেলা থেকেই? যখন স্কুলে পড়ি তখনই লিখতাম। স্কুলের ম্যাগাজিনে 2-1টা লিখেছি। পরে আমাদের গ্রামে প্রশান্ত শুকুল বলে একজন ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, পরোপকারী। তো একটা রানার বলে ছোট ওই ফোল্ডার কাগজ করতেন, আর দেয়াল ম্যাগাজিন বেরোতো একটা। তো সেখানে প্রথম লেখা আর কি, মানে স্কুল ম্যাগাজিনের পরে ওই ফোল্ডারে এবং ওই দেয়াল ম্যাগাজিনে আচ্ছা, কবিতা লেখা। তারপরে ওই নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাছে যে লাইব্রেরি, সেখানে একজন খুব নামকরা মানুষ ছিলেন, কবি, এখন লেখালেখি জগৎ থেকে সরে গেছেন, রাজকল্যাণ সেন। আচ্ছা, রাজকল্যাণ কবিতা 10 দিনের নামে একটা ধারাবাহিক কাগজ করে যেতেন। সুবোধ ঘোষও এসে, সুবোধদাও এসে বলছিলেন। আমি, নয়ন, ওদিকে সুব্রত দা, ওর ভাই, আরও অনেকে ছিল যারা এদিকে, প্রদীপ হালদার বলে একজন ছিল, এখন লেখালেখি ছেড়ে দিয়েছে, দুর্গাপুরে ফটোগ্রাফি করে। এরা সব ওর কাগজে লিখে আমাদের হতো। তারপরে কবিতা পাখি এবং তারপরে বিভিন্ন জায়গায় লেখালেখি ছিল। উৎপলদা খুব ভালো গল্প লেখে, কিন্তু কবিতাও লেখে। উপন্যাস কি লেখা হয় না? উপন্যাস লেখা তো লেখা হয়েছে। আচ্ছা। একটা বইও আছে, তার মধ্যে 2টো উপন্যাস আচ্ছা হয়েছে। আচ্ছা। পরম্পরায় বেরিয়েছিল। আচ্ছা। তারপরে প্রথম উপন্যাস বেরিয়েছিল পুরুলিয়া এবং কলকাতা থেকে, একযোগে প্রকাশিত হতো দর্পণ বলে একটা সাহিত্য পত্রিকা। আচ্ছা। সেখানে খোলস জীবন নামে, সেটা আজ থেকে অন্তত হয়ে গেল 17-18 বছর আগে। আচ্ছা। প্রথম। তারপরে পরম্পরায় লিখলাম, এবং তার আগে লিখেছি অবশ্য কলেজ স্ট্রিটে। আচ্ছা। সেটা খুব দারুণ একটা ব্যাপার ছিল। মানে আমার জীবনের সব থেকে বড় মানে লেখালেখির ক্ষেত্রে সব থেকে বড় চমক ছিল আমার ওইটা, কলেজ স্ট্রিটে। আচ্ছা। এটি উপন্যাস। আর
লেখা রয়েছে একটি দীর্ঘ উপন্যাস, আচ্ছা। প্রায় 75-80 হাজার শব্দ হবে। বাহ, তো এখনো তাহলে তো তুমি সর্বক্ষেত্রেই একদম লিখছি একটা। বিচরণশীল। হ্যাঁ, ওই লেখালেখি চলছে আর কি। হুম। এছাড়া তোমার একটি পত্রিকাও আছে তো? হ্যাঁ, ঘেরাটো, হুম। সেটা ওই এখনো প্রকাশ আমাদের গ্রাম থেকেই দেয়া আছে, মালিয়াড়া থেকে। তো ওটাতে এমনি সাহিত্য পত্রিকায়, সাধারণভাবেই সাহিত্য পত্রিকা, খুব বিশেষ কিছু আমি বলবো না। তো গতবার থেকে আমরা একটা জিনিস জুড়েছি যে আমাদের গ্রামীণ এলাকায় যারা শিল্প চর্চা করেন বিশেষ করে, বাহ। হ্যাঁ, তাদের একটা সাক্ষাৎকার। যেমন আমার মালিয়াড়া গ্রামেরই সমরেন্দ্র মিশ্র, তিনি দারুণ কয়েকটা কাজ করেন। একটা হচ্ছে এচিং করেন, সেটা হচ্ছে ওই ও। স্লেটের উপরে, বাহ। হ্যাঁ, খোদাই, একদম মিনিয়েচার যাকে বলা হয়, ওই খোদাই করেন। আর খড়ের দারুণ শিল্প, স্টক প্যাট, সে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নানা রকম সুদৃশ্য প্যান্ডেল, এসবগুলো করেন। তো তাকে নিয়ে একটা সাক্ষাৎকার। আচ্ছা। পরবর্তীকালে এরকমই কিছু বেরোবে, কিছু মানুষজন আমাদের চেনা জানা আছেন, বা এটা খুব ভালো একটা মানে উদ্যোগ যাদেরকে তোমার। বাইরে অতটা জানেন না এই সবে, কিন্তু তারা দারুণ কাজ করছে। এটা শুরু হয়েছে আমাদের কাছে। আচ্ছা, উৎপল দার বইগুলো আমি তো দেখিনি। এই বইটা আমার কাছে এসেছিল কয়েক বছর আগে, ছোট গল্পের বই। না, এটা ছোট গল্প না, এটা কবিতার বই। ও, এটা কবিতার বই না? তাহলে আগের প্রচ্ছদটা কি এরকমই ছিল মনে হচ্ছে না? হ্যাঁ, এটাই। কি হাতে তুললেই বিদ্যুৎ, এটা কত সালে বেরিয়েছে? সম্ভবত 18 বা 19 হবে। 18 বা 19। আচ্ছা আচ্ছা, এটাও তো কবিতার বই মনে এটা হয়। এই সদ্য বেরোলো, এটা আচ্ছা। শুধুমাত্র দীর্ঘ কবিতার বই। আচ্ছা, দীর্ঘ কবিতা মানে কত? 14টি দীর্ঘ কবিতা আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, বাহ। বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে আগে। আর এটা এবং এটাও কিছুদিন আগে বেরিয়েছে, গল্পের দ্বিতীয় গল্পের বই। গিরবান থেকে না বলে না? গিরবান থেকে। আচ্ছা, অরণ্যাদিরও বলছিল, অরণ্যাদি ফোন করে দেখছিলাম। তো যাই হোক, তো তুমি গল্প লিখছো, কবিতা লিখছো, উপন্যাসও লিখছো, কোনটা বেশি স্বচ্ছন্দ বোধ করো? আমি ভেতর থেকে যেটা লিখে আনন্দ পাই এবং যেটা আমার মানে আমার প্রতিদিনের জীবনযাপনে যেটা জড়িয়ে থাকে, সেটা হচ্ছে কবিতা। আচ্ছা, তো তোমার আমি যদি জিজ্ঞেস করি যে তোমার কথা ভাষায় কবিতা কি, তুমি কি উত্তর দেবে? এটা বলা বড্ড মানে শক্ত, হুম। তবুও বলবো যে চারপাশের যা কিছু দেখি তার একটা অভিঘাত তৈরি হয় কখনো কখনো, সব কিছুর অভিঘাত তৈরি হয় না। কোনো কোনো অভিঘাতকে এড়ানো যায় না, ভেতরের মধ্যে সেগুলো জারিত হয় এবং একটা আন্দোলন তৈরি করে। তো সেগুলো থেকে মাঝে মাঝে কবিতা আসে। ভেতরে যে দুঃখ, বেদনা, অপমান, আনন্দ, কিংবা কোনো একটা দৃশ্য দেখো, একটা কাককে দেখো, তো কবিতা লেখা হয়। বাংলাদেশ থেকে কিশোর দেখছে। কিশোর, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তুমি দেখো অনুষ্ঠান আমাদের। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন খুব বিশিষ্ট একজন মানুষ, দেখতে থাকো। হ্যাঁ, আচ্ছা। তার মানে কবিতা কিভাবে আসে? তুমি কি মানে অগোচরে, মনের অগোচরে সবসময় একটা মানে কবিতার একটা বুনন চলছে, নাকি লিখে রাখো হঠাৎ কিছু একটা মনে হলে? এটা হয়। আগে যেমন হতো কি, হয় হঠাৎ করে একটা লাইন, হুম এমন তো হয় একটা শব্দ বা একটা লাইনও কবিতার জন্ম দেয়। হুম তো সেটা আগে যেমন লিখে রাখতাম, রাত্রিবেলা থেকে স্ত্রীকেও বলতাম যে এইটা লিখো তো, চটপট করে একটু লাইনটা লিখো তো। এখন কি হয়, মোবাইলে সেই কাজটা হয়ে যায়। হ্যাঁ, ওই যে ভয়েস হয় না, ভয়েস রেকর্ড, হুম। ওই ঘুমোতে ঘুমোতে একটা লাইন বা একটা শব্দ ঘুমের মধ্যে বলে ফেলি, সেটা থেকে যায়, বাহ। সেটা থেকে পরে। এটা তো ভালো একটা টেকনিক। আমার কিছু মনে করার হয় নেই। এই মোবাইলে এই টেকনিকটা ইউজ করতে হবে। হ্যাঁ। আমার রাত মনে হলে, আমার লেখা মনে হয় কখন লিখবো লিখবো লিখবো, আবার ঘুমিয়ে পড়ি। এটা সব মাথায় আসে সত্যি। একটা এইভাবে একটা আমার গল্পেরও জন্ম হয়েছিল আমাদের স্কুলে। মানে এটা এখানে স্পষ্ট করে কিছু বলা যাবে না। না, বলো বলো বলো, শুনি না, তো সবাই মন খুলে একজন বলো। মাস্টারমশাই সম্পর্কে আরেকজন মাস্টারমশাই জিজ্ঞেস বলেছিলেন হুম, যে দেখবেন ও একদিন আত্মহত্যা করবে। তো আচ্ছা। এটা আমাকে এমন চমকে দিয়েছিল, হুম, এবং তার ব্যাকগ্রাউন্ডটা তো আমি জানি। ফলে সমস্ত ব্যাকগ্রাউন্ডে যেন এই কথাটার উপর সে জমতে লাগলো। আচ্ছা। সমস্ত তার কর্মকাণ্ড, তার কথাবার্তা, তার গৌতমদা লিখছেন, উৎপল এই সময় দুর্ধর্ষ কবি। হ্যাঁ, উৎপল খুবই ভালো লিখছেন। আমিও পড়েছি, খুব লেখার ভক্ত, আমি একজন ফ্যান উৎপলদার লেখা। ধন্যবাদ। হ্যাঁ। তো সত্যি সত্যি কি ঘটনা ঘটেছিল?
না, ওই কথাটা ঘটনাটা এমনি- ঘটেনি, কিন্তু গল্পটা আমি লিখেছিলাম এবং সেটা সে 21 শতক শীর্ষেন্দু দত্ত, সায়ন্তনী নাগ এরা ইয়ে করেন কলকাতায়, যেটা আচ্ছা, ওরা যে 21 শতক সংবাদ বের, 21 হ্যাঁ। শতক। আচ্ছা তো ওইখানে গল্পটা ছাপা হয়েছিল অমল আত্মহত্যা করবে। আচ্ছা, বাহ। হ্যাঁ, আর এই যে এসব ফাঁকা মানুষ গল্প করি, হুম এই বইটার যে নামকরণ, যে আর এইটার যে কবিতা এসব ফাঁকা মানুষ গল্প করি, আমার এক বন্ধু আছে, সে স্বপন, আচ্ছা। স্কুলে পড়ায়। হুম তো সে যেখানে স্কুল বদলি হয়ে যেত আমি যেতাম আর কি সেখানে। হুম। তো সালডি বলে একটা জায়গা আছে হুম। বাঁকুড়া, সালডিয়া। তো সেখানে ওই একদম রুখু জমিতে আমরা মাঝে মাঝে বেড়াতে চলে যেতাম, এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম, হুম। এলো পাথাড়ি ঘুরে বেড়াতাম মাঠে বনে। হ্যাঁ, তো একদিন ওই একজন রাখাল নয়, বয়স্ক মানুষ হুম। গরু টরু চড়াচ্ছেন, একটা তাল গাছের তলায় ওই একটা পুটলি থেকে বেশ সামান্য কিছু খাবার নিয়ে খাচ্ছে, শীর্ণ চেহারা। স্বপন আমার দিকে তাকিয়ে একটা কথা বলেছিল, তোমরা এদের নিয়ে লিখতে পারো না, তোমরা সব শহরের দিকে লিখছো, হুম। তোমরা কি লেখো, তোমাদের এদের মনে হয় না তোমাদের এদের নিয়ে লিখতে? আহ, বিশ্বাস করে জানেন তো, কথাটা আমাকে এতটা ঝাঁকুনি দিয়েছিল না। হুম। প্রথমে একটা ছোট কবিতা লিখেছিলাম, আচ্ছা, মনে আছে কবিতাটা? এই তো এর মধ্যেই আছে। আচ্ছা, কবিতাটা শুনবো। ছোট, হ্যাঁ। কিন্তু এটা তারপরে এটাকে বড় কবিতা করা হয়, চর্যাপদে তারপর ছাপা হয়েছিল দীর্ঘ কবিতার সংখ্যায়। আচ্ছা। হ্যাঁ, তো এই কবিতাটা মানে আমাকে সম্পূর্ণভাবে ওই কথাটা স্বপনের, যে তোমরা কি করছো, তোমরা লিখতে পারো না। ও একেবারে গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, একেবারে সেই শোষণীয়ার উল্টো দিকে এই যে নরহি বলে একটা গ্রাম আছে, হুম। সেখানে থাকে। তো ওর কিন্তু এটা মনে হয়েছিল এবং ভেতর থেকে এতটা বিরক্তি সহ, এতটা আর্তি সহ কথাটা বলেছিল। তো এরকম জন্ম নেয়, বুঝতে পারছো আচ্ছা, কোনো কথা। না সত্যি তো তাই, আমাদের যে সামনে যে ঘাত অভিঘাত বা আমাদের চোখের সামনে যেগুলো আমরা দেখি সেগুলোই কবিতার উপর। এটা শুনি একটা কবিতা। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমার যেহেতু সারা সপ্তাহ অফিস থাকে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অন্য এবং ইদানিং শারীরিক অসুস্থতার জন্য কোথাও যাওয়াও হয় না, তো মনে হয় যেন একটা সাহিত্যের রবিবার দিন একটা কিছু করলে মনে হয় যেন কিছু একটু করলাম কাজ একটা। তো যাই হোক, আমি সকলকে বলি যে অনুরোধ করছি, এরপর আমি বাঁকুড়া, আসানসোল অনেককে আমন্ত্রণ জানিয়েছি, ধীরে ধীরে দেখা যাক কতটা কি করা যায়। তারা যদি আসতে পারে, আমি এই রবিবার দিন এরকমভাবেই একটা অনুষ্ঠানটা চালিয়ে যাব। তো উৎপলদার কবিতা শুনি। একজন থাকা ভালো, যে তোমাকে ধমক দেবে, রে করে উঠবে, কাছে ডেকে চেনাবে নখ, দু একটি নক্ষত্র জেলে আগুন দেবে। সে তোমার অপমানে হাততালি দেবে না, মিডিয়ার ঢঙে প্রচার করে বেড়াবে না ক্ষয়। বাহ। রক্ত রক্ত সে নিজের মধ্যেও সমান ঝরাবে। থাকা ভালো দূরে, অনেক দূরে, দূরতম একজন, যে তোমাকে পাখি দেবে, ঘন কুয়াশার ঠোঁটে চুম্বন, বলবে এই প্রতিবাদহীন এই ভেড়া জীবন ঘৃণার। প্রয়োজনে বিষ দেবে তোমাকে, পাগলামি দেবে, পথ না পেলে, লেখা না পেলে, সে একদিন তোমার জন্য অসুখ আর কান্না ছেড়ে বিস্ফোরক বানাবে। বাহ, কি অসাধারণ। পরে আরেক কয়েকটা শুনি, কি সুন্দর কবিতা। নেপথ্যে কেউ কেউ লেজ নাড়তে ভালোবাসে, বুকের বোতাম খুলে দিতে দিতে বলে, আজ খুব গরম না স্যার? পকেট থেকে রুমাল নিয়ে ধরিয়ে দেয় হাতে, চা এনে টেবিলে রাখে, সিগারেটের ছাই হাতের তালুতে নিয়ে বলে, বিদেশি না? আপনি তখন বিরক্ত বা তৃপ্ত, নিজেকে সম্রাট বা ছেঁড়াতাস যাই ভাবুন। কিছু লোক ওসবের তোয়াক্কা না করে টাইয়ের নট বেঁধে দেয় গলায়, মোবাইলে স্ত্রীর সৌন্দর্য দেখিয়ে বলে, ও কিন্তু এর থেকেও বেটার দেখতে স্যার। আপনি না চাইলেও পাহাড় বা সি বিচের ছবি দেখাবে, ক্যামেরায় তুলে আনা চাঁদ। নাটকের কোন অঙ্কে সে একবার জাতীয় পতাকা নিয়ে হেঁটেছিল দেখাবে, তাও দেখাবে। আপনি তখন বিচলিত বা চুপ, ভালো কি মন্দ কিছু একটা বললেন,
তখনও দেখবেন কিছু লোক এমনভাবে মাথাটি দোলায়, কাঁধ পিঠ বাঁকিয়ে কথা বলে, যেন মনে হয় এসবের নেপথ্যে বড় একটা অন্ধকার আছে। বাহ, সুন্দর। ওথেলো। তোমাকে সন্দেহ করার আগে দুবার প্রজাপতি হব, তিনবার বেড়াল হয়ে লাফ মারব তোমার বিছানায়, ছজন্ম টিকটিকি হয়ে দেওয়ালের আলো খাব। সত্যি বলছি অপর্ণা, একেবারে সাচ্চা বলছি। রেল লাইন পেরোতে গিয়ে তোমাকে ছোঁয়ার স্মৃতি রাত বিরাতে ঝড়ের মতো নাচে। তুমি এখন পাল্টে গেছো, তুমি সেই প্রেমিকা। এখন আমার বউ লিলি হয়ে ডানা ঝাপটাচ্ছ, সাঁতার দিচ্ছ সমুদ্রে। তোমাকে খুন করার আগে আমি একবার মাতালের রক্তবমি হয়ে ট্রেনে গড়াবো, 10 বার লাথি খাবো বোকা ছাগলের, মাথার আগুন দিয়ে পড়াবো রাস্তা, অফিস, ঘর। তোমার টুটি চেপার আগে সর্বদলীয় বন্ধ ঘোষিত হবে সারা পৃথিবীতে। বাহ, অসাধারণ। তো উৎপলদা, তোমার জেনারেলি কবিতা আমি পড়েছি আগেও, কিন্তু আমার খুব ভালো লাগে। বেশ মানে পড়লে মনে হয় যেন একটা আমাদেরই কবিতা, আমাদেরই কথা, প্রত্যেকটা মানুষের কথা। কিন্তু কবিতা ইদানিং পোস্ট মডার্ন বা জিরো বাউন্ডারি কবিতা যেসব নামে যেসব কবিতা লেখা হচ্ছে, সে সম্বন্ধে তোমার কি মতামত? মানে একটু যেগুলো একটু খুব দুরূহ, বা একটু অনেকেই বলে যে না, কবিতা এত সহজভাবে লেখা ঠিক হবে না, আরও একটু দুর্বোধ্য করো, বা আর একটু রহস্যময় একটা ব্যাপার। সে সম্বন্ধে তোমার কি বক্তব্য? আসলে ইচ্ছাকৃতভাবে দুর্বোধ্য যদি করা হয়, বা এটা যদি কারো আদর্শ হয়ে থাকে কবিতা লেখার, তাহলে সেটা কিন্তু খুব মুশকিল ব্যাপার। ইচ্ছাকৃতভাবে হয় না। সময়ের যে দাবি, আমাদের জীবনযাপনের যে দাবি, এবং ধারাবাহিকভাবে যে সাহিত্য হয়ে আসছে, তার থেকে বেরিয়ে আসার একটা উপায় হিসেবে কিছুটা ইচ্ছাকৃতভাবে করে। আমাদের বেশ কয়েকজন কিন্তু এইভাবে লেখালেখি করেওছেন আগে, যে ইচ্ছাকৃতভাবে যদি আমি এই লাইন থেকে না বেরোই। আগেও তো মলয় রায়চৌধুরীরা করেন, করেছেন। আমাদের পরে পরে প্রদীপ চক্রবর্তী কিংবা সেই অনেকেই লেখালেখি করছেন, এরা অনেকে আছে। তো ইচ্ছাকৃতভাবে কিন্তু কবিতা মানে থেকে অনেকে বলে যে না, পাঠককে, আমার যদি 10টা পাঠকও থাকে, পাঠককেও দীক্ষিত হতে হবে, পাঠককেও শিক্ষিত হতে হবে আমার কবিতা পড়ার জন্য। আমার যদি 2টো পাঠকও থাকে, এরকম অনেকে বলে। আমি তাদের প্রশ্ন করেছিলাম যে না, অনেকটা দুরূহ লাগছে, বোঝা যাচ্ছে না কবিতা, বা মানুষ কবিতা থেকে একটু দূরে সরে যাচ্ছে। তো তাদের বক্তব্য যে না, আমার যদি 2টো পাঠকও থাকে, সেটাও আমার ইয়ে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা হতেই পারে। তারা সেই জোর এবং মানসিক শক্তি, আত্মবিশ্বাস নিয়ে লেখালেখি করতেই পারেন, এক্ষেত্রে বলার কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে কবিতাটা কিভাবে আসছে, এবং আমি সচেতনভাবে পাশাপাশি লেখার দিকে নজর রাখছি কিনা। হ্যাঁ, যে আমি কি কারো তাহলে নকল করছি, বা আমি কি তাদেরই ওই পুনরাবৃত্তি হচ্ছে আমার, এটার দিকে কিন্তু একটা ব্যাপার রাখতে হবে। মানে যে কোনো সচেতন কবির এটা হওয়া উচিত। সেই জন্য পড়তে হয়। না, পড়াশোনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। শুধু আমাদের দেশের কবিতাই নয়, শুধু বাংলা কবিতাই নয়, হ্যাঁ, বিদেশি কবিতাও পড়তে হবে। হ্যাঁ, একটা লাইন ভাবো, যে এন্ড অফ এন এন্ডলেস জার্নি টু নো এন্ড। কি দারুণ একটা, হ্যাঁ, যে এন্ড অফ এন এন্ডলেস জার্নি টু নো এন্ড। হ্যাঁ, সেই রবীন্দ্রনাথের গানে আছে না, এই কি তব লীলা, এই কি লীলা তব, কি জানো লাইনটা, সীমার মাঝে অসীম তুমি। তো এটা আর কি, সে দাও আর্ট এন্ডলেস, সাচ ইজ দ্য প্লেজার। তো এই হচ্ছে একটা ব্যাপার, যে কথাগুলো আমি আমার প্রকরণটা আমি কিভাবে তৈরি করব, একদিনে 10 দিনে হয়ে যাবে না। এটা একটা চর্চার ব্যাপারও আছে। আর কারো কারো ক্ষেত্রে একদম প্রথম দিক থেকেই হয়তো এটা হয়ে আসে, তারা নিশ্চয়ই প্রতিভাবান এবং শক্তিশালী কবি। তো এই যে দুরূহ বা দুর্বোধ্য, এটা বরাবরই ছিল, বরাবরই কবিতার বিরুদ্ধে বা কবিতার প্রতি এটা অভিযোগ। কতদিন আগে 14th সেঞ্চুরিতে চসার, তখন কি খুব বেশি, চসার, জেফ্রে চসার, তখন কি খুব বেশি কবিতার পাঠক ছিল?
আমাদেরই আগে যারা লিখেছেন তাদের কি কবিতার পাঠক প্রচুর বেশি ছিল? কবিতার পাঠক বরাবরই কম। জীবনানন্দের তো কবি এবার এখনো ধীরে কিছু ধীরে কবিতা আরো কমছে, তো ধীরে ধীরে আরো কমছে, শুধু কবিতার পাঠক নয়, হুম, ধীরে ধীরে কমে গেছে যে কোনো বই পড়া মানুষের সংখ্যা কমে গেছে। এটা ঠিক। হ্যাঁ, এবার যদি সংখ্যা হিসাবে দেখো তাহলে অনেক আছে, হুম, কিন্তু যে আমরা যতজন মানুষ আছি পপুলেশন দেখো, হুম। সেই অনুপাত কি আছে? এবং বেশি দেখা যায় যে কবিরাই কবিতা পড়ছে, এছাড়া সেরকম পাঠক খুব কমই দেখা যায়। কম, স্নেহাশিসদা এবং যারা- দেখছেন আমাদের সঙ্গে, দেখছেন, ভালো লাগছে, ধন্যবাদ স্নেহাশিসদা। ঠাকুর কিছু প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ দাদা বলছিলেন। তো এই যে কি বলছিলাম যেন ভুলে গেলাম। ওই কবিতার পাঠক যেটা, হ্যাঁ, কবিরাই কবিতা পড়ছে। কবিতার পাঠক, এবং আরো কিছু পাঠক দেখি তারা ওই বেছে বেছে ওই আবৃত্তিযোগ্য কবিতা কেনেন, হ্যাঁ, আবৃত্তিকার। হ্যাঁ, তো সত্যি কথা বলতে এমন পাঠক খুব কম আছেন যারা লেখেন না, অথচ কোথাও কোনো বই হলে, ভালো একটা বই পেলে বা খুব কম শুনলে, আছে। তপনদা আছেন, আমাদের তপন কুমার তপনদা মাঝি। আছেন, ওই আবার একজন তপন মানুষ। খুব, আবার কোনো বই নিঃসন্দেহে বেরোলেই, বলা যায়, নিঃসন্দেহে পত্রিকা বেরোলেই বলে যে আমাকে আমার- জানাবে। খুব এই ভালো। গল্পের বইটা প্রথম ক্রেতা হলেন উনি। আমারও তাই, যত বই হ্যাঁ। বেরোয় বলে আমাকে আগে জানাবে। আমার বাড়িতে অনুষ্ঠানে উনি ব্যতিক্রম, ব্যতিক্রমী মানুষ। ব্যতিক্রম। ব্যতিক্রম মানুষ। কিন্তু আমি দেখি না এত শিক্ষিত মানুষ রয়েছেন। আমি তো একটা স্কুলে পড়াই, মানে এখানে বলাও ঠিক নয়। না না, বলো একদম মন খুলে তো বলো। ব্যাপারটা হচ্ছে যে কজন বই দেখ, না, বই তো পড়তে হবে। একটা বই টেবিলে পড়ে রয়েছে, হুম। একটা বই কখনো দেখলাম না যে কেউ নিয়ে পড়ে উল্টে একবার দেখলো যে কোনো বই, আমারই একটা লেখা বই, কিংবা আমাদের একজন লেখেন তারই একটা লেখা বই, একবার অথচ আগ্রহ বই করে, দেখুন, এটা কিন্তু আমরা আমরা যখন ম্যাগাজিন, আমাদের লেখা নতুন আমরা ম্যাগাজিন যেরকম স্কুলে খুব কম পড়েছি, আছেন, দু একজন আছেন তারা করেন, কিন্তু বেশিরভাগটাই তো একদম নিরুৎসাহিত, মানে উদাসীন। বিশেষ করে মোবাইল আসার পর থেকে যেন এটা হয়েছে। না, কিন্তু তারও আগে বইপত্রের প্রতি কিন্তু আগ্রহ আগে থাকতো তুমি না। দেখো, আমার মনে আছে জন্মদিন, বিবাহতে আমরা বই উপহার পেতাম, বই উপহার দিয়েছে এরকম। আমার যখন বিয়ে হয়, আমার মনে পড়ে ডিপার্টমেন্ট থেকে বলেছিল কি দেবো তোমার জন্য বলো। আমি বলছি আমাকে বই। বলছি না 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 না, শুধু বই দিলে হবে নাকি, কি ভাববে বাড়ির লোকজন, হ্যাঁ আমরা সবাই মিলে যাব। তা আমি বলি ঠিক আছে তোমরা যা ইচ্ছা। পরে ওরা একটা বই দিয়েছিল, সাথে কি মাইক্রোওভেন বা এই টাইপের কিছু একটা দিয়েছিল, মনে পড়ছে। কিন্তু এটা ঠিক যে বই পড়লে কিন্তু একটা যে মানসিক শক্তির বিকাশ ঘটে, বা বই পড়লে আমি দেখেছি যে যারা ভালো পড়াশোনায়, তারা কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা, হ্যাঁ চাটা খাও, যে তারা কিন্তু প্রত্যেকেই বলে যে আমরা কিন্তু অবসর সময় বই পড়ে, অনেকেই দেখে। তো বইটা পড়াটা কি কমে যাচ্ছে, এর কি কারণ বলে, তুমি তো স্কুলে আছো, তোমার কি মনে হয়? এখন তো প্রধান কারণ মোবাইল, হুম, প্রধান কারণ স্মার্টফোন। ছোটদেরও দেখেছি, আগে আমাদের বাচ্চাদের, আমার যে ছেলে, তাকে তো বইপত্র এনে দিতাম, তখন তো মোবাইলের দাপট ছিল না, হুম, তখন বইপত্র এনে দিতাম, বই পড়তো, ছবির বই দেখতাম, বিভিন্ন রকম বই পড়ে শোনাতাম যদি না ও পড়তো। তো এটা এখন বাবা মাদের কিছুটা দায়িত্ব আছে। আমরা বিভিন্ন জায়গায় বই নিয়ে বসি, বইয়ের স্টল আমি দেখেছি যে ইভেন আমরা এই চিত্রালয় মেলা মাঠেও আমরা একটা স্টল নিয়েছি বইয়ের। তো আমরা দেখি যে আমার মিসেস বলে যে বাচ্চারা কিন্তু বই কিনতে চায়, অনেক সময় আসে এটা কিনবো ওটা কিনবো, কিন্তু বাবা মারা কিনে দিতে চায় না। আমি দেখেছি এটা চোখে। আবার অনেকে কিনেও দেয় ছোটদের বই বা ছড়া উপযোগী কিছু বই, কিন্তু সিরিয়াস বই কিনতে চায় না বাচ্চাদের জন্য। তো তো সে যাই হোক, সত্যি তাই, এখন পড়াটা আরো এটা বাড়ানোর জন্য আর কি ব্যবস্থা আছে তোমার কি মনে হয় বই পড়া? সব থেকে আমার যেটা লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। লাইব্রেরি বন্ধ, একদম গ্রামাঞ্চলে যে রুরাল লাইব্রেরিগুলো ছিল হুম, সব বন্ধ, আমাদের গ্রামেরটাই বন্ধ। নয়নদের গ্রামে ছিল একটা, যেখানে রাজকল্যাণ করতেন, হুম। লাইব্রেরিয়ান ছিলেন, সেখানে বন্ধ। তো ফলে এটা করা যাবে কি, গার্জেনদেরকে সচেতন হতে হবে, আর স্কুলের মাস্টারমশাইদেরকে একটু অন্যভাবে দেখাতে হবে যে এগুলো দরকার আছে। মাঝে মাঝে ওই সিলেবাসের বাইরে গিয়ে, হ্যাঁ সিলেবাসের বাইরে গিয়ে। অন্য কিছু বলতে হবে। আমি যেমন মাঝে মাঝে ক্লাস নিই, আচ্ছা, বাচ্চাদের বিশেষ করে, আর বড়দের ক্লাসে হলে বিশেষ করে ওই গান টান করতে হয়, গান করো, ছেলেদেরকে বলি, ছেলে মেয়েদেরকে বলি, কিংবা বলি কবিতা পড়ো, মোবাইল থেকেই বার করে দিই, কিংবা কোনো বই থেকে। আচ্ছা। তো এটা হয় কিন্তু কম হয়, আমাদের দুইজন মাস্টারমশাই আছেন সেটা করে থাকেন। তো এইগুলো করলে আর চারপাশটা অন্যরকম হয়ে গেছে না।
একদমই তাই, হ্যাঁ, একদমই আমার তাই। 4-5টা তো কিছু নেই, সেখানে বইপত্র পড়ার, বাড়িতে বইপত্র পড়লে কি করে হয়? আমার বাবা, আমি বইপত্র পড়া শিখেছি কি করে জানো? হুম, বাবা লাইব্রেরিতে, একেবারে লাইব্রেরি, বাবার সঙ্গে যখন 2-3 পড়ি বাবার হাত ধরে ধরে যেতাম। হুম, আর ওখানে পঞ্চানন কাকু ছিলেন অ্যাসিস্ট্যান্ট, তিনি একটা করে চটি বই আমাকে দিয়ে দিতেন, যা 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 নিয়ে যা দিলে একটা করে। বাহ। আমার মনে আছে প্রতিবেশীর বর্মী বাক্স, ওই বইটা আমাকে উনি দিয়েছিলেন। বাহ। হ্যাঁ, সেটা অতদিন আগে, আমাদের একটু পরে 4-5 হয়তো পড়া। হুম। কিন্তু ওই যে বাবার সঙ্গে যেতাম, বাবা ডিপিএল এর ইলেকট্রিক তখন ডিপার্টমেন্টে ছিলেন। পরিবেশটাই একটু অন্যরকম ছিল। হ্যাঁ, ইলেকট্রিক ডিপার্টমেন্ট ছিলেন, মা রান্না করছে। হুম, হ্যাঁ, আর তখন তো ইলেকট্রিক কারেন্টও ছিল না, হুম। কিংবা কারেন্ট থাকলেও প্রচুর চলে যেত, একেবারে ছোটবেলার কথা বলছি। আচ্ছা। মাটির বাড়ি, মা রান্না করছে, বাবা একটা তক্তার উপরে শুয়ে পাশে লম্ফ বা হেরিকেন জ্বালিয়ে এরকম দেখছি বই পড়ছে। এটা বাহ। ছোট থেকে দেখে আসছি আমি। এটাই তো বাড়ি থেকে তো মানুষ শেখে। বাবা নতুন বই কিনতে না পারলে কেজি ধরে বই কিনে নিয়ে যেত দুর্গাপুর ইয়ে থেকে। তো এইগুলো দেখে দেখে কিছুটা তৈরি হয়েছে, বাবার বইগুলো আমি পড়তাম। আচ্ছা। বাহ। আচ্ছা, এবারে তোমার একটু পেশার কথায় আসি। তুমি তো শিক্ষক একজন। তো শিক্ষকের আমি এই বর্তমান সমাজে যে শিক্ষকের ভূমিকা কি একটু মানে মানে আমি কি বলবো যে শিক্ষকের একটু যেন দায়িত্ব, মানে যেভাবে আমরা যেরকম শিক্ষকদের পেয়েছিলাম, বা ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যেভাবে শিক্ষকদের উপর একটা ইয়ে গেল, ঝড় গেল, কোথায় যেন একটা কি শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, হয়েছে। সেটা অনেকগুলো কারণে হচ্ছে। এটা হচ্ছে আমাদের জীবনযাপন বদলে গেছে। আমরা যেসব শিক্ষকদের দেখেছি, হুম, সেই শিক্ষকরা যেভাবে জীবনযাপন করেছেন, তাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ থাকতেন, আমি তার মাঝেগুলো দেখেছি। হুম, ছেলে মেয়ের প্রতি তাদের অন্যরকম একটা স্নেহ ভালোবাসা ছিল, আছে স্নেহ ভালোবাসা আমাদের মধ্যে যে নেই তা নয়, কিন্তু জীবনযাপন একটা বড় ব্যাপার, লাইফস্টাইল বদলে গেছে। যাপনটা সত্যি। একজন শিক্ষক, তথাকথিত শিক্ষক সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, ধারণা ছিল একদম। তিনি আদর্শবান হবেন, তিনি হুম। সাধারণ জীবন যাপন করবেন, হুম, তিনি গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়ে কার কি কী অভাব অভিযোগ রয়েছে, কে কী পাচ্ছে না, বাড়ি বাড়ি গিয়ে দেখাবেন। আমাদের প্রথম যখন ঢুকি একজন হেডমাস্টার মশাই ছিলেন, হুম, তো যখন ওই ছেলেমেয়েরা আসতো না, বাড়ি বাড়ি যেতেন, বাহ। আসিস না কেন। এইগুলো কিন্তু আমাদের মধ্যে নেই, এটা স্বীকার করতে হুম। লজ্জা হলেও স্বীকার করতে কোনো অনেক দ্বিধা ত্যাগ নেই। স্বীকার করতেন, মানে হ্যাঁ, শিক্ষক মানে ছিল। একটা মানে সমাজের মেরুদণ্ড বলা যেত। আমাদের এটা একটা ইয়েতেই আসতো তো ছেলে, প্রবন্ধে। হ্যাঁ, ক্লাসে স্কুলে ছেলে মেয়েদের প্রতি যে ছেলে মেয়েদের প্রতি যে দায়িত্ব স্কুল হুম, ক্যাম্পাসে, হুম, সেগুলো কিন্তু আমরা করি, অনেক সবাই করে না, হুম, কিন্তু অনেকেই করেন। মানে অভিযোগটা কিন্তু একেবারে সবার প্রতি যদি আছড়ে পড়ে তাহলে হুম। কিন্তু এটা ভুল। হুম। অনেকে করেন, এমন অনেক কিছু আছে যারা গরিব ছেলে মেয়ে টেলে মেয়ে, সেরকম এখানে কিছু বলা ঠিক না। না না না, বলো না কিছু। আত্মপ্রচার হবে। না, এত অনেকে কিছু না। করেন, কিন্তু হ্যাঁ, আমাদের সময় করেন। আমার তো পার্সোনাল আমাদের অনেক মাস্টার ছিল মাস্টারমশাই না। করেন। মাস্টারমশাইরা বলতো আমার বাড়িতে আসবি, আমি দেখিয়ে দেবো। আমাদের ডিএসপি স্কুলে পড়তাম এরকম। আমি তারা- ছেলে মেয়েদেরকে বলি যে ওই ক্লাসের বাইরেও আমি তাদের জন্য, হুম, হ্যাঁ, ক্লাসের বাইরেও আমি দেখাবি, এগুলো আমরা করো। এবং কিছু কিছু ছেলে মেয়ে আসে, বেশি আসে না, কিছু কিছু ছেলে মেয়ে আসে। তো ওই বাইরে যেটা, আমি তো থাকি অন্য একটা জায়গায়, হুম। আর বাঁকুড়ায় আমার স্কুল, দুর্গাপুরে, আর এখানে আমি আছি, ফলে ওই বাড়িতে আসাটা সেটা সম্ভব নয়। ক্লাসের বাইরে মানে তোমার ক্লাসরুম, মানে এই শিক্ষক রুমে যেখানে তারপর তোমার আরেকটা যেটা মর্যাদা ক্ষুণ্ণ, সেটা হচ্ছে মাস্টারমশাইদের টিউশন পড়া, এটা বলতেই হবে। হুম, একজন মাস্টারমশাই যেসব স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছে, হুম, হ্যাঁ, তাদের সঙ্গে একেবারে আন্তরিকভাবে মিশছি, আমরা বন্ধুর মতো মিশছি, কোনো কিছু প্রয়োজন হলে সেখানে দেখছি, তাদের কাছ থেকে হাত পেতে টাকা নেবো, মানে দিস ইজ মানে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, বিয়ন্ড মাই ইমাজিনেশন। এটা করতে পারি না, কখনোই নয়। আমি এখন টিউশন তো পড়িয়েছি মানে যখন, টিউশন পড়িয়ে জয়েন্টে যারা চাকরি- পড়ায় তারা তো প্রচুর ইনকাম করে, মানে এটা হ্যাঁ। বললেও একটা ইয়ে, মানে সেসব আর ওই হচ্ছে ওই ব্যাপার যে প্রচুর উচ্চ টাকা পয়সা মাধ্যমিকে পয়সা যারা নেওয়া পড়ে। থাকবে করে, মর্যাদা তো একটা ব্যাপার থাকবে। হুম, হ্যাঁ, যে টাকা পয়সা প্রচুর নিচ্ছে। আমাদের দুর্গাপুরে একজন শিক্ষক আসেন, তুমি জানো, যা। স্কুলে পড়ান, হুম। এবং সাবজেক্টও বলবো না, অন্য লোকেই জেনে যাবে, আমার সরাসরি বলবে যে সরাসরি না না, প্রচুর আছে, টাকা আমি দিয়ে নেওয়া, দেখেছি, প্রচুর আমি টাকা, দেখেছি, প্রচুর টাকা, প্রচুর হুম, টাকা। লক্ষ লক্ষ এবং টাকা। এবং জয়েন্টের এক একটা ব্যাচে বলে দেয় যে সিট হবে কিনা আমি বলতে পারছি না এখনই, ওইখানে বসতে হবে, এরকম করে তারা কি করে। তো এবার বলো জয়ন্ত,
ওই মাস্টারমশাইয়ের প্রতি তুমি তোমার ছেলেকে বা আমি আমার ছেলেকে পড়ানোর জন্য কাকুতি মিনতি করবো, হুম কিন্তু ভেতর থেকে শ্রদ্ধা আসবে না। হুম হুম, ওইরকম প্রচুর মাস্টারমশাই আছেন, এই স্কুলের টিচারও আছেন, এখানেও আছেন, অন্য আমাদের দিকেও আছেন কেউ কেউ। তো এটা এখন বন্ধ করার জন্য এখন তো নোটিফিকেশন হয়েছে। এখন শুনছি যে প্রাইভেট টিউশনটা বন্ধ করার একটা ইয়ে হয়েছে। হচ্ছে। আমাকে গৌতম আমি আমি কখনোই আমাদের অনেকে আমি শুধু না, আমাদের তোমার স্কুলে সাবজেক্টটা কি আমার ইংলিশ ইংরেজি আচ্ছা। পড়াই। তো আমি তো ইচ্ছে করলেই পড়াতে পারতাম, ইংরেজির প্রচুর ডিমান্ড আছে, আমাদের ছেলেমেয়েরাই বলবে হ্যাঁ হো হো করে চলে আসে, কিন্তু ওইটা আমি কখনোই করিনি। আমি যখনই চাকরির আগে পড়িয়েছি, চাকরি পাওয়ার পরে আমি আর পড়াইনি। আর টিউশন পড়াবো কি করে? মালতীদি জিজ্ঞেস করছেন সুপ্রভাত, আলোচনা খুব ভালো, কোন স্কুলে আছেন জিজ্ঞেস করছেন। দুর্লভপুরে অবস্থিত স্কুলটির নাম লটিয়াবনি অঞ্চল হাই স্কুল। আচ্ছা, বাঁকুড়ার বাঁকুড়া মানে জেলা, বাঁকুড়া হ্যাঁ। জেলা, মানে প্রতিদিন যাতায়াত করতে হয় না? প্রতিদিন যাতায়াত করি। আচ্ছা, কি বাসে না নিজের না, ভেহিকেলস? আমাদের একজন মাস্টারমশাই আছেন, আমরা 5 জন টিচার আছি একই স্কুলে, আচ্ছা তারই গাড়ি আছে, তার গাড়িতে যাতায়াত করি। আচ্ছা আচ্ছা, বাহ। আর গৌতম দা লিখছেন যে উৎপলের কবিতা পাঠ হোক। আচ্ছা, তাহলে আর কিছু একটা কবিতা শুনি। মোবাইল থেকে পড়িতে হয়। হ্যাঁ হ্যাঁ, বল। ধন্যবাদ। সপ্তাহিক করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি এবং গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদক, অনেক বিশেষণই দেওয়া যায়। খুব ভালো লিখছে উৎপলদা আমাদের মানে প্রেরণা, উৎপলদার থেকে আমরা অনেক প্রেরণা পাই লেখালেখির জন্য। তো ও খুব ভালো লেখেন। তো উৎপলদার কাছে আবার কবিতা শুনে নিই। যে লেখা রাক্ষস। যে লেখা তোমাকে নিয়ে যাবে না কোথাও, শুধু ঠেলে দেবে পাহাড় থেকে খাদে, অন্ধকারের অগম জলে, শুধু যুদ্ধের দিকে, রক্তক্ষয়ের দিকে। যে লেখা তোমার নিভৃত নদী, শান্ত প্রতিবাদ, স্তাবকতার উল্টো দিকে পড়ে থাকা মৃতের মতো অবজ্ঞায় পৌঁছে যাচ্ছে, মাছি বসছে, লাল পিঁপড়ে, শকুন। যে লেখা রাক্ষস তোমাকে খাবে, ছিবড়ে করবে, তবু অনন্ত সম্ভার ঢেলে বলবে ভিক্ষে করো না, জীবনের ভিতর জাদু বিছিয়ে বলবে রাস্তা আছে। যে লেখা এই সেদিন তোমার কানে কানে বলেছিল গাছের মতো পীড়িত, আগুনের মতো বোকা, জীবনের মতো নিষ্ফল, কিছু নেই, কেউ নেই, সে আজ কখন পাশে এসে বসেছে চুপটি করে, কান্নার পাশে, অন্ধকারের পাশে, খাদ থেকে তুলে আনা ভেজা দেশলায় কাঠির মতো লাজুক, জ্বলে ওঠার অপেক্ষায় ফুঁসছে। বাহ। অমোঘ। যে লোকটা কিছুই পারে না, সে একটি নদীর ঠোঁট ঘেঁষে দাঁড়িয়ে থাকে চুম্বনের অপেক্ষায়। তার ভেতর সে জানে লাভার উদ্গীরণ, স্রোতের সমূহ প্রবণতা, সোনালি চড়ার মধ্যে জেগে থাকা ঝিনুকের শ্বেত ইস্তাহার। যে লোকটা লেখে না কিছুই, প্রেম বা অববাহিকা, মৃত্যু বা জীবনের কলহ, ভেঙে যাওয়া বাড়ির দেওয়াল অথবা অস্থির ঘুম, সে একটি রাস্তার দিকে যায়, যেতে চায়। সে জানে তার সীমাবদ্ধতা, সে জানে এই রাস্তার শেষে খাদ নাকি বিনীত অন্ধকার তাকে টেনে নিয়ে যাবে কোন অনিশ্চয়তায়। তবু এক শ্রদ্ধেয় বোকার মতো লোকটা যেন চিরকাল খোঁজে যেতে থাকে একটা আগুন, নিজের লেজে ধরানো অমোঘ ফুরিয়ে যাওয়ার আগুন। বাহ, সুন্দর, অসাধারণ কবিতা। এটা যে কবিতাটা পড়ছি, এটা মায়ালোক সিরিজ বলে একটা কবিতা পাণ্ডুলিপি, সেখান থেকে প্রথম কবিতা। বলেছিল শ্যাম কাকা। তুমি সে অস্পষ্ট বলছিলে না, এই কবিতার মধ্যে, এই সিরিজটার মধ্যে সেরকম কিছু আছে, পড়ছি। বলেছিল শ্যাম কাকা, এই আশ্চর্য ভুবনে কারা যেন কাঠবেড়ালির দাঁত খোঁজে, পলাশের আগুন অথবা ধুতুরা স্নিগ্ধ বিষ। কারা যেন বনভূমি পার হয়ে চলে যায়, পাতায় লোকগান, বুনো পায়রার মাংস, ভালোবাসা,
নীল সবুজ গ্রীবার আড়ালে, জীবনের শুকনো স্তব, আলোড়িত কীর্তন, অরণ্য মর্মর হে। কারা বুঝি হলুদ শহর থেকে এসে তাঁবু গেড়ে বসে, সন্ধান কিসের সন্ধান ওদের? মুখচোরা পাখির সন্ধ্যা, সর্পগরল। জীবন এমনই, বলেছিল আমার শ্যাম কাকা। উদ্দেশ্য নেই, গন্তব্যহীন শুধু এক বড় রাস্তা, চাল ডাল কীর্তি বোঝায় গাড়ি, সে গাড়ি চালায় নিয়তি, মন অথবা এক গভীর বিশ্বাস। বাহ, সুন্দর। সৃজন, অবজ্ঞা করো ক্ষতি নেই, কিন্তু সে অবজ্ঞায় যেন দ্যুতি থাকে, টান টান এক বিদ্রোহ থাকে। না হলে আমি জাগব কিভাবে? অপমানের আলোয় কিভাবে লিখব কবিতা? উপশম কি শুধু তৃপ্তির মধ্যে থাকে? আনন্দ কেবল স্বীকৃতির ভেতরই? প্রত্যাখ্যান যদি আঁচাতে না পারে মুগ্ধ আগুন, যদি ভোঁতা হয় ফিরিয়ে নেওয়া মুখ, তবে আমার কি লাভ? পুড়ে যেতে নেহাতি যদি হয়, তবে উপেক্ষার মেধা যেন প্রকৃত অগ্নি দিতে পারে সৃষ্টির চকমকি। বাহ। উৎপলদা, এবার তোমার গল্পের একটু গল্প সম্বন্ধে একটু আলোচনা করা যায়। আমি গল্প পড়েছি, গল্প খুব সমাজের কথা উঠে এসছে, পারিপার্শ্বিক ঘটনা। তো গল্প নিয়ে কিছু বলো, যে ইদানিং কি যেটা বলছে যে যে আধুনিক ছোট গল্পের কাহিনীর থেকে যে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব এবং মনস্তত্ত্ব নিয়ে যেসব লেখা হচ্ছে, মানে আধুনিক গল্প, সেসব নিয়ে তোমার কি বক্তব্য? এবং অনেকে বলছে যে গল্পের মধ্যে গল্প থাকলে হবে না। হ্যাঁ, মানে ওটাকে আমি এটা কিছুটা বিশ্বাস করি। আমার গল্প যদি পড়ে থাকো, এমনকি মানে খুব বড়, তখন বড় গল্প বেরোতাম আমরা বাজারে, মেরুজিন বলে যে গল্পটি, আমি কখনো ভাবিনি গল্প ছাপা হবে, তখন সে হাতে লিখে পাঠাতাম। আচ্ছা গ্রামে থাকতাম তো, প্রায় 3000 শব্দ পেরোনো গল্প মেরুজিন। আচ্ছা আমার আগের বইটা যদি থাকে দেখবে আছে বইটা, ওই গল্পটা। তো আশ্চর্য হয়ে গেছিলাম। জীবনানন্দের একটি কবিতা বলে একটি কবিতা ছিল, একটি কবিতা, ওই পৃথিবী প্রবীণ আরো হয়ে যায় মেরুজিন নদীটির তীরে, জীর্ণ প্রাসাদ তার ছায়া ফেলে জলে, যে কবিতা লাইনগুলো, সেই কবিতার অভিঘাত থেকে আমার একটা গল্প উঠে এসেছিল। আচ্ছা হ্যাঁ, সেখানে চরিত্রগুলো আছে। তো আমি বিশ্বাস করি যে গল্পের মধ্যে কিন্তু শুধু গল্প থাকলে আমি সন্তুষ্ট হই না, তৃপ্ত হই না। কিছুদিন আগে সাপ্তাহিক বর্তমানে আমার একটা গল্প বেরিয়েছে, এবং সেটা সেই জেলায় জেলায় গল্প চেয়েছিল, হয়তো জানো। তো সেখানে আমি পাঠিয়েও ছিলাম, প্রতিযোগিতামূলক ছিল এটা। তো সেখানে পশ্চিম বর্ধমান থেকে সম্ভবত আমার একটি গল্পই 3 জন করে চেয়েছিল, সম্ভবত আমারটাই ওরা নিয়েছে। আচ্ছা এবং সেটা 22 তারিখে ওদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি হলে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, ওখানে কি সব দেবে টেবে বলেছে। যাই হোক, তো সেই গল্পটার মধ্যেও একটা সাধারণ একটা চরিত্র, সে বহুদিন গ্রামে যায়নি, গ্রামে বাড়ি আছে, উপকোঠা মাটির বাড়ি, কেউ থাকে না, সেখানে গেছে, বাড়ি খুলছে। সেই নিয়ে যে চরিত্রগুলোর মধ্যে, তাদের মধ্যে একটা ভিতর পথ আছে। আচ্ছা আমি গল্পের মধ্যে এটা বিশ্বাস করি যে একটা গল্প যেখানে শেষ হয়ে যাবে, সেটা কিন্তু প্রকৃত শেষ হওয়া নয়। পাঠককে যেন কিছু একটা দূরে নিয়ে যাওয়ার একটা প্রকল্পনা যেন এই গল্পের মধ্যে থাকে। এই কিছুদিন আগেও তুমি জানো, এই যে অভিলাষ বলে যে বইটা দেখতে পাচ্ছ, আচ্ছা এই অভিলাষ গল্পটি তো বেরিয়েছিল গত বছর দেশ পত্রিকায়। আচ্ছা তো এটার মধ্যেও আমাকে অনিতা অভিনেত্রী ব্যক্তিগতভাবে আমার ইনবক্সে মেসেজ করেছিলেন। আমি কখনো সেটা ফেসবুকে দিইনি, ব্যক্তিগত মেসেজ সব কিছু দিও না আমি। তো না, দাও না, অনেকে একটু তুমি একটু নীরবে কাজ করো, আমি দেখেছি ফেসবুক আড়ালটা একটু বেশি পছন্দ করো। তো ওইটা দিয়ে দিতেই পারতাম, কিন্তু উনি লিখেছেন, এখনো তোমাকে আমি ইনবক্সে খুলে দেখিয়ে দিতে পারি, যে অনেক দিন পর দেশ পত্রিকায় এরকম একটা গল্প পড়লাম, যেটা গল্পের বাইরে অন্য কিছু আছে। অনিতা অভিনেত্রী এটা লিখেছিলেন। তো এটা আমার পাওনা, যে একজন মানুষ, গুণী মানুষ, তিনি আমার গল্প পড়েছেন এবং আমার গল্প সম্পর্কে তার এই অভিমত, মূল্যায়ন, এটা ভালো লাগে। তো ওই যে বলছো মনস্তত্ত্ব, আমি কিন্তু বরাবরই ওই মনস্তাত্ত্বিক গল্প প্রতি আমার একটা অবসেশন আছে। আমার প্রচুর গল্প। সেগুলো কিভাবে তুমি সংগ্রহ করো, আহরণ করো, মানে খুব অবজার্ভ করো? এই কথাটা বলি তোমাকে, আমি অনেককে বলি, এটা একটু বলো, পাঠক জানতে চায়। এটা আমার মনে হয় কি জানো, যে আমরা উপরে উপরে যতটা বাঁচি, তার থেকে আমার ভিতরের বাঁচাটা
অনেক বেশি, অনেক বড়। আচ্ছা, আমার হ্যাঁ, ভেতরে সত্যি চিন্তা তাই। ভাবনা, আমার ভেতরের সত্যি আমার তো নিজের তাই। সঙ্গে নিজের দ্বন্দ্ব, নিজের সঙ্গে যুদ্ধ, নিজের সঙ্গে কথাবার্তা, সত্যি তাই। এবং দেখবে আমরা আমরা আমাদের অজান্তে অনেক এখানেই মানুষ কিন্তু অনন্য, কম্পিউটারের থেকে মানুষের ব্রেন এখানেই একদম, অনন্য, একদম, অনন্য একদম। কিন্তু মানুষ এখনো, এবং প্রত্যেকটা মানুষের চিন্তা আলাদা 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 আলাদা। আলাদা। ফলে চরিত্রের ভেতরে সত্যি দ্বন্দ্ব, যেগুলো আমাকে এগুলো অনেক বেশি ভাবায়। অনেক একটা গল্পের চমকের থেকে একটা মানুষের ভেতরে প্রতি মুহূর্তে যে ভাঙা গোড়া চলছে, সেইটার যে রাস্তা, সেই রাস্তাটা আমাকে অনেক বেশি টানে। এটা হচ্ছে ব্যাপার। দু একটা গল্পের কথা শুনি তোমার, কিছু কাহিনী, মানে তুমি আশেপাশের ঘটনা নিয়ে লিখেছো। একটা তো তুমি বললে যে তোমাদের ওই কি আত্মহত্যা স্কুলের। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ওই অমন আত্মহত্যা করবে বলে এটা লিখেছিলাম অনেকদিন আগে। গল্পটা পুরো প্রেক্ষাপটটা আমার মনে নেই, প্রেক্ষাপটটা মনে আছে কিন্তু গল্পের সমস্ত জায়গাগুলো মনে নেই। তো আসলে প্রতিদিনের একটা মানুষ তো লড়াইটা তো সবসময় সব থেকে বেশি লড়াই করে দেখবে। হ্যাঁ, মানুষ নিজের সঙ্গে সব থেকে বড় যুদ্ধ তার। এই যে এইখানে বোধহয় আছে, না এখানে নেই, যে তো এটাই আর কি, যে গল্পগুলো আমার ঠিক ওইভাবে মনে থাকে না, মানে একদম গল্পের মতো গল্প করে বলা যাবে না। আচ্ছা, তোমার গল্পে কি ম্যাজিক রিয়েলিজমের ব্যবহার আছে, রয়েছে? একদম আছে। আচ্ছা। আমি এটা ফিল করি, আমি নিজেও বুঝেছি ম্যাজিক রিয়েলিজমের ব্যাপার আছে। আমি আমি একটা অস্পষ্টতায় বিশ্বাস করি। আচ্ছা। সম্পূর্ণ আমি পাঠককে এমন এক দু জায়গা আছে, প্রত্যেকটা গল্পে প্রায় পাবে, এমন দু জায়গা আছে যেখানে পাঠককে একটু মানে একটু অনেক বেশি মনোযোগী হতে হবে। এবং একটা খুব দারুণ গভীরতার গান শুনলে যেমন হয়, যে আমাকে একটু মন দিয়ে শুনতে হবে, পাঠকের কিন্তু সেই সব জায়গাগুলো যেতে হবে। হ্যাঁ, ওই এখানে একটা গল্প ছিল, ওই রাজকল্যাণ চেল বলছিলাম না, লাইব্রেরিয়ান, তাকে নিয়ে লেখা। আচ্ছা। তো সে ওই যে একটা গ্রাম, একটা বাস স্টপে নামছে, সেখান থেকে নেমে যে ওই হেঁটে 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 যাচ্ছে না লাইব্রেরি গ্রামের পথ, ওই পথটুকুর মধ্যে যে ওর কত রকম দেখছে, হ্যাঁ, হ্যাঁ, গাছপালা, নদী, পুকুরের জল সেখানে, হ্যাঁ, পুকুরের জল সেখানে, সেই কিছু মানুষ ওই গুগলি তুলছে। তো এইগুলো, একজন লেংচু বলে একটা ছেলে ছিল, যাকে ও টাকা পয়সা দিত, এবং ওই অসুস্থ কুকুরকে চিকিৎসা করার জন্য, সেই লেংচুকে নিয়ে একটা হঠাৎ করে ইলুশন তৈরি হচ্ছে। হ্যাঁ, কারণ আছে গল্পের মধ্যে, তার কারণগুলো আছে, একদম যে দুমদাম চলে আসছে তা নয়, তাহলে তো কোনো কার্য। আসলে তোমাদের দেখাটা খুব সমৃদ্ধ, মানে তোমরা এত জায়গায় যাচ্ছ, গ্রামে যারা মানুষ, আমার মনে হয় আমাদের তো সেই ডিউটি আর ঘর, মানে আমি বিশেষ করে আগে যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা ট্রেনে করে যেতাম, তখন অনেক মানুষজনের সঙ্গে দেখা হতো। ইদানিং সেটা হয় না, এই এক হাসপাতালে যাওয়া, ডিউটি আর ঘর, সেটা করতে গিয়ে। শুনি তোমার গল্পের কিছু লাইন যদি। যেমন ধরো এইখানেই বলছি একটা গল্প, এটা বাস্তবে ঘটছে না, দাঁড়ের শব্দ। তো এই যে আমি চমকে উঠি, ছবিটার দিকে আরও একবার তাকাই, চোখ নামিয়ে নেই, তারপর বিছানায় আরও কিছুক্ষণ বসে থাকি, ভাবতে থাকি আকাশ পাতাল। ছবি তখন আমার সামনে বসে, মুখোমুখি, কালো একটা মানুষ, মাথার সবকটা চুল সাদা, টিকালো নাকটা এই বয়সেও সৌন্দর্যের দাবি রাখে, চোখ দুটো ঘোলাটে, আমার দিকে চেয়ে আছে স্থির। আমি বলি, কি হলো, হঠাৎ নেমে এলে কেন? তোকে জাগাতে। কেন? আমি তো জেগেই রয়েছি। না, তুই ঘুমিয়ে আছিস, যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে রয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি রে, নিজেকে জিজ্ঞেস করে দেখ। একা একা অন্ধকারে বসে নিজেকে একবার জিজ্ঞেস করবি। অন্ধকার নিজের সঙ্গে কথা বলতে শেখায়। তো এই যে একটা ছবি নেমে এসে তার সঙ্গে কথোপকথন করছে, হ্যাঁ, এই চরিত্রটা রইল। অথবা একটা মানুষ তাকে মাঝে মাঝে হঠাৎ করে ফোন করে, এখানে আছে একটা মহিলা, একটা মেয়ে তাকে হঠাৎ করে ফোন করে, এবং ফোন করে তার জীবনযাপনের যে ত্রুটি, সে একদিন তার প্রেমিকাকে প্রকাশ্যে অপমান করেছে, সে কোনোদিনও অভিযোগ করেনি। তার বাবাকে অপমান করেছে, বাজারের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে, সে নিজেকে ভেবেছে হার্ট অ্যাটাক, সেই মেয়েটি মনে করতে হার্ট অ্যাটাক নয়, এটা তাকে হত্যা করা। হ্যাঁ,
তো এই যে তার জীবনের যে কতগুলো দিক যেগুলো সে নীরবে মেনে নিয়েছে, একজন হঠাৎ করে ফোন করছে, ফোনের মাধ্যমে, সেই কখনো আসছে না, সে একটা অদৃশ্য আকাশবাণীর মতো গলা। আচ্ছা, তো আমার মধ্যে এগুলো আছে, কিন্তু এই অস্পষ্টতাগুলো বাহ। এখন কে কি আচ্ছা, তুমি মৃণাল বণিকের রাডার পড়েছো? না, আমি বলিনি। অসাধারণ, 1962 সালে লেখা এই বা বিমান চট্টোপাধ্যায়ের কিছু গল্প আছে, বিমানদার গল্প। বিমানদার গল্প আমি পড়েছি, ওই হাইটেক বলে যে গল্প। বিমানদার বইটা আমাকে দিয়েছেন, কিছু গল্প পড়েছি। তো বিমানদা সত্যি কথা বলতে অত আগে একদম অন্য লেভেলের গল্প, লিখেছেন। হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা। কিছু গল্প আমি পড়েছি ওনার। তো যাই হোক, আর তোমার উপন্যাস নিয়ে কিছু বলো। উপন্যাস আমি দুটো উপন্যাসের কথা বললে, একটা কলেজ স্ট্রিটে বেরিয়েছিল, আরেকটা ওই পরম্পরাতে বেরিয়েছিল। আচ্ছা, সেগুলো কি বই হিসেবে বেরিয়েছে? একটা বইয়ে, ওগুলো 25-30 হাজার শব্দের বই, লেখা। 25 নয়, 20, হয়তো 20-25 হাজার। তো একসঙ্গে উৎপল মানের দুটি উপন্যাস বলে একটা বই বেরিয়েছে। তো সেখানে ওই কলেজ স্ট্রিটটা ছিল, এবং তারপরে ছিল এই যেটা পরম্পরা, যেটা একদম প্রথমে যেটা প্রকাশিত, সেটা কিন্তু বই হয়ে বেরোয়নি, খোলস জীবন। আচ্ছা, তারপরে বাংলার আভাস বলে আমার একটা আশিস পান্ডে, তখনকার দিনে, অনেক দিন আগে, সেটা ওই খোলস জীবন যখন লিখছি তখনই সে বেরোনোর কথা, কিন্তু কোনো কারণে সেগুলো সেই উপন্যাসটা বেরোয়নি। সেটা পথরেখা বলে একটা উপন্যাস ছিল, তার প্রেক্ষাপট ছিল অন্যরকম, তখন যে বাম ফ্রন্টের আমল ছিল। তো আমি দেখিয়েছিলাম যে সেই মাওবাদীরা ছিল না, তাদেরই একটা ওইরকম একটা গ্রুপ, যারা সরকারকে সাপোর্ট কখনো করছে না, কিন্তু একটা অন্যরকম সরকার গড়ার চেষ্টা করছে, এই সরকার বিরোধিতা করে। তো এটা সেই সময় লেখা পথরেখা ছিল। সেখানে তোমার কি মানবাধিকারের সঙ্গে কোনো দেখা, সেরকম কারোর সঙ্গে দেখা হয়েছিল কি? এটা জানলে কি করে? নাকি সংবাদপত্র পড়ে, না ইমাজিনেশন করে, না শুনতাম প্রচুর? আচ্ছা, অনেকের কাছে শুনতাম। একটা মানুষ ছিল, সেই মানুষটা বহুদিন জেলে ছিল বিনা কারণে এবং ওই অভিযোগে, এরকম একটা মানুষের কথা শুনেছিলাম। সেই হচ্ছে মূল চরিত্র ওখানে, এবং সেই কিছুটা মাথায় তার হয়ে গেছিলো, হ্যাঁ, মেন্টালি সে ডিসব্যালেন্সড হয়ে গেছিলো। তো এরকম একটা মানুষকে নিয়ে লেখা, ওইটাকে রেখে ওইগুলো লেখা। তো সেটা যাই হোক, এখনো পর্যন্ত সেই আছে, কোথাও জানি না, ভালোই আছে। আর একটা উপন্যাস যেটা আমি করোনার সময় লিখেছিলাম, এখনো আমি সেটা প্রকাশের ব্যাপার ঘটেনি, অনেক বড়, সেটা হচ্ছে সেই সব জোনাকিরা, উপন্যাসটার নাম। আচ্ছা, তো সেটা এখনো হয়নি, আর একটা ছোট লেখার চেষ্টা করছি, দেখি। আচ্ছা, শুনি আর কটা কবিতা শুনি। আমাদের সঙ্গে দিশারিদা রয়েছেন, মালতীদি লিখেছেন যে শ্যাম কাকার জীবন সঞ্জাত কবিতা। আচ্ছা, হ্যাঁ, দিশারিদাও দেখছেন। দিশারিদা, ধন্যবাদ। অনেকেই রয়েছেন দেখছেন যারা। একটি উপশম লিখি। একটি অপমানকে অল্প খেলিয়ে আমি বাড়ি নিয়ে আসি। জানি তা ক্ষতি, জানি এই চূর্ণ আগুন আমার বুকে বসে ধ্যান করবে শয়তানের, ঘুমোতে দেবে না 1 বা 2 রাত্রি। তবু আমি ওকে জিরোতে দিই, সময় ও শত্রুর হাতে ছেড়ে দিই অনাকাঙ্ক্ষিত প্রশ্রয়ে। আগুন বাতাসে যেমন ঘুরপাক খায়, ঘুরপাক খেতে খেতে ছড়ায়, তেমনি আমার কানে মাথায় ভোঁ ভোঁ করে সেই অপমান। রক্তচাপ টাল খায়, প্রসন্ন ছুরি হঠাৎ যুদ্ধ হয়ে ওঠে। স্বাভাবিক সুগন্ধে আমি বিস্ফোরকের ঘ্রাণ পাই। জানি তা ক্ষতি, জানি রাস্তায় আমার বাইকের স্পিডে চড়ে বসবে খ্যাপাটে দানব। যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা হতে পারে, তবু আমি ওকে হাজার শুশ্রূষায় হারিয়ে যেতে না দিয়ে টেবিল পর্যন্ত টাটকা নিয়ে আসি। কোথাও 1 ফোঁটা রক্ত না ছড়িয়ে একটি উপশম লিখি, একটি শান্ত, একটি উত্তেজিত কবিতায়। এটা দেশ পত্রিকায় তো বানানো হয়েছিল, কিন্তু তার আগে
নাটমন্দির প্রকাশিত হয়ে গেছে। হ্যাঁ, নাট মন্দিরেও। আচ্ছা বলেও তো বলে দিয়েছিলাম যে আচ্ছা, ও যাই হোক এটা জুড়ে বললাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো এবার, আমরা অনেকটা পথ চলে এসেছি, অনেকটা সময় অতিক্রম করেছি, তো আচ্ছা আমি বলছি যে এআই নিয়ে তোমার কি বক্তব্য? এআই কি সাহিত্যের উপরে কোনো প্রভাব ফেলবে ভবিষ্যতে, এবং ভবিষ্যতে কি বই বলে কিছু থাকবে? অবশ্যই থাকবে। এআই আমার ভেতরে, এই যে বলছিলাম না যে আমার ভেতরের যে টানা পড়ে সেটা এআই করতে পারবে না। করতে পারবে না। আমি কিছুদিন আগে আমার পত্রিকায় ওই অরুণাংশ ভট্টাচার্য লিখেছিলেন যে একটি মেয়ে নাকি অভিজ্ঞতা বলেছেন, হুম একটি মেয়ে তাকে মাঝে মাঝে কবিতা শোনায় এবং পরে শুনিয়েছে ও কিছু বলেছে যেটা তোমার মতো নয় কবিতাটা। তো পরে বললো যে এটা কিছুটা আমার ভাই লিখেছে আর কিছুটা এআই লিখেছে, হুম আমি লিখেছি কিছুটা এআই লিখেছে, এরকম যেন। তো এইটা যদি ভবিষ্যৎ হয় তাহলে কিন্তু খুব দুর্দিন। এখন বোঝাও মুশকিল সবসময় যে কোনটা মানুষ লিখছে কোনটা এআই লিখছে। কিন্তু আচ্ছা, তবুও এআই কি বলবো, লিখতে পারে? আমি আমি জানি না, সেসব। কারণ আমিও জানি না যে এটা কিভাবে করে, আমিও জানি না। হ্যাঁ। মানে আমি কখনো ওই ব্যাপারটা তো দেখিনি বা ব্যবহারও করতে জানি না। হ্যাঁ, যে কিভাবে লিখবে, মানে অনেকে AI বলে যেটা নাকি যে লিখবে একটা সাবজেক্ট দিয়ে দিলেও লিখে দেবে। কিন্তু এআই তো সেটা যেটা যেটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে বা যেগুলো পেয়েছে সেগুলো নিয়েই লিখবে, নতুন কিছু তো লিখতে পারবে না। তো ও তো কালেকটিভ শব্দ, ওই যা কিছু কালেক্ট তার মস্তিষ্কে আছে। হুম, হ্যাঁ, যা কিছু সে পেয়েছে সেটা থেকেই লিখবে। সেটা থেকে লিখবে। হ্যাঁ, তো জানি না এটা কিভাবে হয়, আমি খুব বিশ্বাসও করি না এসব ব্যাপারে। তো আমি একদিন এআই বই নিয়ে থাকবে, বই কি বই মানুষের থাকবে। আচ্ছা আমি একটা এই মোবাইলে পড়ছি আচ্ছা কিংবা মোবাইলে একটা বই পড়া, তাই কি হয়? একটা হয় একটা না, বই সত্যি হাতে তাই। নিয়ে পড়ার মধ্যে একটা যে হ্যাঁ। সুখ আছে, তৃপ্তি আছে, হুম এখন নতুন প্রজন্ম সেই সুখ বা তৃপ্তি জানবে কিনা আমি জানি না, সেটার মজা বা আনন্দ তৃপ্তি সেটা পাবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের হয় এখনো। আচ্ছা, অনুবাদ সাহিত্য নিয়ে তোমার কি বক্তব্য? তুমি কি অনুবাদ করো? আমি কিছু অনুবাদ করেছিলাম, ওই কাশ্মীরি কিছু কবিতা, একেবারে পুরনো ধরনের কবিতা, ওই 1500। আমাদের একটা অনুবাদ সংখ্যা করেছিলাম আমরা, একটা ভারতীয় আর একটা বিদেশি। আচ্ছা, তো তো ওখানে সে যে মিস্টিক কবিতা, হুম হ্যাঁ, সেই হাব্বা খাতুন, হ্যাঁ, আরও কয়েকজন ছিল, আমার নাম মনে পড়ছে না, তাদের কিছু কবিতা অনুবাদ করেছি। সেগুলো হচ্ছে ওই কোয়াট্রেনে করে লেখা, কোয়াট্রেন। আচ্ছা হ্যাঁ, তো আমার এখানেও কিছু আছে কবিতা। আর কিছু আধুনিক কবিতা আমি পেয়েছিলাম, একটা বই কিনেছিলাম, ওই সাহিত্য একাডেমি থেকে একটা বই বেরিয়েছে ইংরেজিতে, হুম এই কাশ্মীরি কবিতার অনুবাদ নিয়ে। সেখান থেকে কিছু কবিতা সাহিত্য আমার- একাডেমি আমার হ্যাঁ, কাছে আছে বই, তো- ষষ্ঠীপদ পালবাবু দিয়েছিলেন তো আমাকে। ওইটা প্রকাশিত হয়েছে, ওই কবিতাগুলো বেশ কিছু প্রকাশিত হয়েছে ক্লেদোজে কুসুমে। আচ্ছা হ্যাঁ, পর কয়েকটা সংখ্যায়। আচ্ছা। তো অনুবাদ কবিতায় কি তোমার কি বক্তব্য, যে তাতে কি সঠিক ফ্লেভারটা আসে? কোনোভাবেই সম্ভব নয়। যিনি কবিতা অনুবাদ করছেন তার স্টাইলটা অনেক ক্ষেত্রে ওখানে প্রতিফলিত হয়, কোনোভাবেই সম্ভব নয়। একটা আমি ওই যে আমি একটু আগে বললাম না যে কি যেন বলছিলাম, আমার তুমি অসীম করেছো, এই কি এই কি লীলা তব। তো ওই যে লীলা তব, রবীন্দ্রনাথ নিজে কি করেছেন জানো? দাও হাস্ট মেড মি এন্ডলেস, সাচ ইজ দ্য প্লেজার। লীলা কখনো প্লেজার হয়? রবীন্দ্রনাথ নিজে লীলাকে প্রকাশ করেননি, লীলাকে প্লেজার বললেন। তো সেখানে একজন এত বড় মানের কবি, তার অভাব হতো না অন্য কোনো শব্দ ব্যবহার এবং করতে। সং অফ অফারিংসও তাই, আমরা কিন্তু গীতাঞ্জলি ফ্লেভারটা আসেনি। আছে, হ্যাঁ। এটা আছে তো। হ্যাঁ, কিন্তু সেই বাংলার যে ইয়েটা সেটা সঠিকভাবে আসে না। ওটা প্রোজ রেন্ডারিং তো, হুম ওটা প্রোজ রেন্ডারিং। তো এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কবিতায় তো সম্ভবই নয়। গদ্যে যদিও কিছুটা সম্ভব, কবিতায় সম্ভব নয়, কারণ কবিতার এক্সপ্রেশন বিশেষ এক্সপ্রেশন। একটা শব্দের কি দুর্দান্ত ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, জীবনানন্দের যে কবিতা, ওই যে 1000 বছর ধরে আমি পথ হাঁটেছি পৃথিবীর পথে, কতগুলো অনুবাদ পড়েছি, কতগুলো পড়ে। এমনকি আমাদের যে ওই যে জীবনানন্দের গবেষক ছিলেন, নামটা ভুলে যাচ্ছি। ভূমেন্দ্র গুহ। না, ইংরেজিতে যিনি করেছিলেন, ওই যে দ্য পোয়েট অ্যাপার্ট, যার লেখা, হ্যাঁ, পোয়েট অ্যাপার্ট,
ওই যে জীবনানন্দ গবেষক প্রচুর বিদেশি, আচ্ছা। নামটা ভুলে যাচ্ছি তো। হুম। তো সেখানেও যেটা পড়েছেন তুমি কি খুব সন্তুষ্ট হবে? যারা বাংলা কবিতাটা পড়েছেন তারা কি ওটা দেখলে সন্তুষ্ট হবেন না? আমরা পড়ছি মূলানুগ থেকে একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা ফর্ম, অ্যাকসেপ্টেবল একটা, তো এটা সম্ভব নয়, কবিতায় তো সম্ভবই নয়। কিন্তু তোমার প্রিয় কবিদের কথা শুনি একটু, তুমি যাদের থেকে একটু মানে প্রেরণা পাও লেখার, পুরনো, আধুনিক, নতুন। প্রথমত বলি, আমি জীবনানন্দ দাশের থেকে লেখার প্রেরণা পাইনি, কিন্তু আমার মতে অত্যন্ত, আমি জীবনানন্দের ভেতরে ঢুকেছি, বহুবার ঢুকেছি মানে একজন কবি যেভাবে ঢোকেন আগে, হুম। বোধ হয়ে থাকা, না হলে ওই যে বললাম না মেরুজিন নামক গল্পটা আমার লেখা। তো আর ওই যে ম্যাজিক রিয়েলিজম বলছে না, আমি নলিনী বেরা তার সঙ্গে আলোচনা করেছিলাম একটা সময়, যে ওই ম্যাজিক রিয়েলিজম কিন্তু জীবনানন্দের কবিতাতেও আছে, সুররিয়ালিজম নয় শুধু, ম্যাজিক রিয়েলিজম আছে। তো বেশ কিছু লাইন টাইন আছে, আমি কয়েকটা জায়গায় ছোটোখাটো বেশ কয়েকটা প্রবন্ধ লিখেছি জীবনানন্দ নিয়ে, হ্যাঁ। এবং শেষ যে প্রবন্ধটা লিখেছি একটা কাগজে, সেটা সম্ভবত আরাত্রিক, সেখানে আমি একটা কথা লিখেছিলাম, অনেকে এটা নিয়ে বিরোধিতা বা অভিযোগ করেছে, যে আমি বলেছিলাম যে জীবনানন্দের কবিতা পড়তে গেলে, জীবনানন্দের কবিতার একেবারে ভেতর যেতে হলে তাকে গ্রামীণ মানুষ হতে হবে, গ্রামীণ প্রেক্ষাপট ছাড়া, গ্রামের ওই কিন্তু প্রত্যেকটা, জীবনানন্দ তো গ্রামের মানুষ ছিলেন না, মফস্বলে ছিলেন, বা কলকাতায় তো কলকাতায় পরে এসেছেন, কিন্তু বরিশাল, হ্যাঁ বরিশালে ছিলেন, কিন্তু বেশিরভাগ সময় আরেকটা ভাবতে হবে, সেই সময় আমাদের কলকাতা বা কলকাতা আশেপাশে এলাকা কিন্তু সেইরকম কলকাতা নয়, ডেভেলপ ছিল না। সেই সময়ে সারা পশ্চিমবঙ্গ প্রায় গ্রামীণ, হ্যাঁ গ্রামীণ। ওয়ার্ডসওয়ার্থ যখন লিখছেন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তখন লন্ডন শহরেরও 4-5টা কিন্তু ওই কান্ট্রি সাইডের মতো, অতদিন আগে। ঠিক তেমনই সেই সময়ের প্রকৃতি এবং দেখা এবং গ্রামীণ মনস্তত্ত্ব, একটা ওই শিশিরকে দেখা, মাঠকে দেখা, ওই যে বলছে না, যে লাইনগুলো আমার একটা বইয়ের ইয়েও আছে, মানে উৎসর্গ করেছি ওটা লাইনটা, চুপে দাঁড়ায় আছে চাঁদ, কোনো স্বাদ নাই তার ফসলের তারে, হ্যাঁ। ওই চুপে দাঁড়ায় আছে চাঁদ, কোনো স্বাদ নাই তার, ওই চাঁদের যে চুপি চুপি দাঁড়ানো মাঠের উপরে, এটা একটা দৃশ্য। এই দৃশ্যটাকে ওইভাবে না দিলে, তো এটা আমি বলতে চাইছি যে একদম গ্রামীণ প্রেক্ষাপট না হলে কিন্তু জীবনানন্দের ওই কথা, মানে রূপসী বাংলা, হ্যাঁ রূপসী বাংলা সেটা অত সহজ নয়। প্রচুর জায়গা আছে যেগুলোকে বোঝার জন্য একেবারে ওই নিজেকে দেখা দরকার আছে, যে ধরনের বর্ণনা আছে কবিতাগুলোর মধ্যে। এটা আর প্রিয় কবি বলতে আমি যাদের কবিতা খুব বেশি পড়ি, উৎপল কুমার বসুর কবিতা পড়েছি, আচ্ছা। রণজিৎ দাসের কবিতা আমি ভালোবাসি, রণজিৎ দাসের কবিতা খুব ভালো কবিতা, শ্যামকান্তি দাস, এদের কবিতা কিন্তু আমি পড়ি, জয় গোস্বামীর কবিতা তো বটেই, অনেকের কবিতা এরকম। আর এখন কয়েকজন ছোট কম বয়সী ছেলে কয়েকজনের লেখা আমার ভালো লাগে, যেমন আমাদের ওই বাঁকুড়ের একেবারে একটা প্রান্তিক জায়গা থেকে লেখা একটা ছেলে, সৌমাল্য গড়াই। সৌমাল্য একসময় খুব একটা অ্যাক্টিভ ছিল, এখন আসলে মাঝে মাঝে জীবিকার প্রয়োজনে ওকে, ও একদমই দেখতে পাই না, এখন ও ভালো একটা চাকরি করে। আচ্ছা আচ্ছা। তো সৌমাল্য গড়াই, তারপরে কি চিনি, কি যেন নাম ছিল, কয়েকটা ওদের গ্রুপের ছেলেগুলো বেশ ভালো লিখতো, কিন্তু ওদেরকে আর দেখতে পাই না, ফেসবুকেও বেশ লেখা টেখাগুলো করতো। আর আমাদের যারা এমনি বন্ধু বান্ধব তো অনেকেই আছে যারা লিখছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় কি সাহিত্য বলে কিছু হয়? তো একটা প্ল্যাটফর্ম বটে, হ্যাঁ, যেমনই হোক একটা প্ল্যাটফর্ম, অন্তত আত্মবিজ্ঞাপনের প্ল্যাটফর্ম। এটা তো তুমি বিজ্ঞপ্তি এবং আত্মবিজ্ঞাপন এটা হয়, এটা আছে, তবে প্রয়োজনও তো আছে। ধরো একটা বইয়ের আমি বিজ্ঞাপন দেব, সে কত টাকা লাগে, এবং সত্যিকারের আমি লাগাতার বই আমার নিজে, এবং অনেকে বলে যে আমার বই বের করতে টাকা লাগে, তার থেকে আমি ফেসবুকে কবিতা দিয়েছি। হ্যাঁ, একদম ঠিক কথা। সুতরাং এটাকে ব্যবহার করতে হবে, হ্যাঁ, এটাকে ব্যবহার করতে হবে। আমি অনেকদিন আগে সাত্তকী হালদার আমার একজন প্রিয় গল্পকার, এবং আমি খুব শ্রদ্ধা করি, মানে এই অন্যদের অনেক ওকে প্রথম থেকে দেখেছি যে ওই ছোটাছুটি করা, হ্যাঁ, সেই যেন একটা
সাহিত্য করব, আমি তো আমার তো একটা আত্মসম্মান বোধ আছে। হুম তো আমি শুধু ছোটাছুটি করবো, এর পিছনে বসে যাবো, আমি শুধু সুপারিশ আদায় করবো, এটা তাহলে তুমি কি রইলো তোমার? লেখাটাই প্রকাশ করা তোমার মূল উদ্দেশ্য হয়ে গেল। হুম তো আমি দেখেছি এরকম যারা, অন্তত যাদেরকে দেখেছি একটা নিজের জায়গা থেকে লেখালেখি করে, সাত্তকী আল্লাহ, তাকে আমি বলতাম তখন, আমি ফেসবুক ইউজ করতাম না, এবং না উৎপল ইউজ করতে হবে, এটা একটা প্ল্যাটফর্ম, ঠিকই বলেছেন। এটা করা দরকার। তো তখন কথাটা আমার মনে ধরেছিল যে হ্যাঁ ঠিকই তো, আর দরকার আছে, আমরা করি না যে নয়, আমরা নিজেরাই করি। আত্মবিজ্ঞাপন হলেও নিজেরাও তো কিছুটা করি। না না, কিছুটা মানুষ তো জানতেও পারে সত্যিতে তাই কি বই প্রকাশ হচ্ছে বা আমার পত্রিকা সংক্রান্ত কথা। দরকার আছে, দরকার আছে, অনেকটাই এটা দরকার আছে। অনেকটাই দরকার আছে। এবং আমাদের এই সাক্ষাৎকার, আমি যখন বিমানদার সাক্ষাৎকার নিয়েছিলাম, বিমানদা বলেছিল তুমি জানো মানে আমেরিকা থেকেও যারা বাঙালি অনেকে বলেছিল যে আমার বিমানদা ম্যাজিক রিয়েলিজম নিয়ে অনেক কিছু বলেছিল, মানে তথ্যগত ইয়ে নিয়ে, তো থিওরি নিয়ে, তো সেগুলো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কালে পরে ওটা উঠেই আউটই হয়ে গেল আমার ফেসবুক ইয়ে থেকে। এত ভালো একটা মানে ক্লাস ছিল ওটা ইয়ে। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে। উৎপলদা, তুমি আমাদের দুর্গাপুর শহর নিয়ে এবং নবীন প্রজন্মের জন্য কিছু একটা বার্তা দিয়ে যাও, যারা নতুন লেখালেখি করছে তাদের জন্য একটা বার্তা দেবে। এবং এখন তো তুমি মোটামুটি প্রায় অনেক বছর ধরেই দুর্গাপুরে আছো, এই শহরটা তোমার কেমন লাগছে? দুর্গাপুরে তোমার কি নিজের বাড়ি না ভাড়াতে আছো? না, নিজের বাড়ি। নিজেরই বাড়ি, তাহলে তো তুমি দুর্গাপুরে হয়ে গেলে। অবশ্যই, এখানে হ্যাঁ। ঠিকানা পর্যন্ত হয়ে গেছে, বললাম না, হ্যাঁ একটা জায়গায় পশ্চিম বর্ধমানের লেখা লিখেছে, আচ্ছা পশ্চিম বর্ধমান থেকে। আচ্ছা আসলে আমি বাঁকুড়া, বলতেও ভালোবাসি বাঁকুড়া, হ্যাঁ। কিন্তু না না, কিন্তু আমরা তোমাকে দুর্গাপুর হিসেবেই ধরবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো লেগেছে বলেই তুমি এখানে এসেছো। আচ্ছা, তো নিশ্চয়ই। হ্যাঁ, তো বলো। যারা লিখছে তাদের জন্য একটা কথা বলবো, আমি যেটা নিজে ফলো করেছি, সৎভাবে লেখার চেষ্টা করো, যেমনই হোক সৎভাবে। আর ওই ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, কারোর কাছ থেকে কিছু পেয়ে যাওয়ার বাসনা নিয়ে নয়, হুম, সময় লাগবে। দিনের শেষে নিজের স্যাটিসফ্যাকশনটা এবং চট করে একটা ইয়ে পাওয়ার, একটা মানুষের একটা লেখা কবিতা আত্মসম্মান বোধ নিয়ে লিখুন, যারাই লিখছেন, যারা ছোট কম বয়সী ছেলেমেয়েরা, আত্মসম্মান বোধ নিয়ে লিখুন। এই যে চারিদিকে এত খুব বেশি কবিতা ছোটার উৎসব দরকার নেই। আছে, ও হ্যাঁ, কবিতা। খুব বেশি উৎসবে যাওয়ারও দরকার নেই, কিছু কিছু গেলেই বিকাশদা হবে। কদিন আগে আমাকে ফোন করেছিল এই কথাটাই কিছু কিছু বলছে। বিকাশদা ভালো, বিকাশদা বিকাশদা খুব ভালো গায়ন তো, মানুষ। হ্যাঁ, বিকাশ বিকাশ গায়ন। গায়ন, হ্যাঁ। হ্যাঁ, বিকাশ গায়ন। ও ঠিক জায়গায় আছে, বিকাশদা কোথাও বিকাশদা যায় খুব না, ঠিক জায়গায় আছে। খুব ভালোবাসে আমার। হ্যাঁ, তো এটা ভালো, তো এটাই আর কি বলবো। আচ্ছা, আর আমাদের দুর্গাপুর শহর নিয়ে বলো কিছু। দুর্গাপুর প্রথমে শহরকে দুর্গাপুর শহরের সঙ্গে আমি আত্মস্থ হতে পারিনি। আচ্ছা। প্রথমে আমি যখন ছোটবেলায় আসতে নাকি? যখন আমি এখানে আচ্ছা, আমি পারতাম না, কারণ এখানে না আছে বন্ধু বান্ধব, না আমার পাড়া, না সেটা আমার তো ঠিক, গ্রাম, গ্রাম ছেড়ে একটা আসলে সমাজ ছিল তো, এটা একটা বন্ধু বান্ধবের ছিল, মণিশঙ্কর এসেও আমাকে বলেছিল এই তো কথাটা। কিছুতেই পারতাম না। হুম, হ্যাঁ, এখনো যে 2-4 দিন ছুটি থাকলে আমি হাঁপিয়ে উঠি, পালিয়ে চলে যাই গ্রামে। মাঝে মাঝে কেউ ফোন করলে, তুমিও গ্রামের দেখেছো, পরিবেশ, ফোন করেছো, আমি হ্যাঁ। বললাম না, আমি গ্রামে আছি। গ্রামের পরিবেশ কি আর পাওয়া যাবে? তবু তো একটা পিসফুল জায়গা বলতে পারো, তো একটা শান্ত। চারপাশে যে শহরগুলো দেখছি না, হুম তার থেকে অনেক ভালো জায়গা, অনেক ভালো পরিবেশ দুর্গাপুরের। হুম, সুস্থ জায়গা তো বটেই, এবং সাহিত্য চর্চার ক্ষেত্রেও যথেষ্ট ভালো। আর এমনি তেমন কোনো ক্যাওস নেই, একমাত্র আছে পলিউশনটা। হ্যাঁ, এটা ছাড়া দুর্গাপুর যথেষ্ট ভালো শহর, যথেষ্ট ভালো শহর। এখন আমাদেরই শহর। আমাদের প্রথম যে দেশে গল্পটা বেরিয়েছিল জানো তো তুমি, প্রথম তখন হয়তো কয়েক বছর এসেছি, আচ্ছা সেই 2007 বা 9-এ। আচ্ছা তো তখন তো এই দুর্গাপুরকে নিয়ে লেখা, আচ্ছা, মানে প্রেক্ষাপটটা দুর্গাপুরের, বেশ কিছুটা প্রেক্ষাপট। বাহ, খুব ভালো লাগলো। তো যাই হোক, আপনারা সঙ্গে ছিলেন, যারা যারা ছিলেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে ছিলেন আজকে খুব বিশিষ্ট একজন সাহিত্যিক, বিশিষ্ট মানুষ, খুব ভালো লেখেন উৎপলদা। তো উৎপলদা, তুমি তোমার মূল্যবান সময় আমাদের দিলে, আবার কোনো সময় হয়তো দেখা হবে। খুব ভালো থেকো, আরও সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দাও, আমরা সমৃদ্ধ হই। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, এবং জয়ন্তকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে এরকম আমাকেও কিছু বলার জন্য, একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আপনারা যারা পরে এলেন, পরে পুরো আগের অনুষ্ঠানটা পরে দেখতে পাবেন, ভালো পুরো অনুষ্ঠানটা দেখুন, খুব ভালো লাগবে। খুব ভালো ভালো কবিতা পাঠ করেছেন উৎপলবাবু। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।